এয়ার সিল করে দেওয়া হয়। এই কন্টেইনারের ভিতরে কার্বন লাম্প থাকে, 3 কোণা 4 কোণা বিভিন্ন সাইডের কার্বন লাম্প থাকে। পরে এই কন্টেইনারটা ফার্নেসের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। এই কার্বন আর এই বিভিন্ন কার্বন লাম্পের মাঝখানে যে এয়ার ইন্টারাপ্ট হয়ে যায়, সেই এয়ারের সঙ্গে রিয়াকশন করে কার্বন মনোক্সাইড তৈরি করে। তারপর কার্বন মনোক্সাইড থেকে কার্বন এর ভিতরে ঢুকতে থাকে। মনে আছে? এখন আমি পার্টিকুলার এই দেওয়ার সময় ভিতরে পিস্টনের করি চাই না, ফর এক্সাম্পল রিলেটিভলি সফট রাখতে হবে। তখন আমরা কি করতে পারি? বলা হয়েছে যে কার্বন তোমার কপারের ভিতর দিয়ে ডিফিউজ করতে পারে না, কপারের ভিতর দিয়ে ডিফিউজ করতে পারে না। তো সেই জন্য করা হবে কি, যে আমি এই জায়গাটা কার্বোরাইজিং করতে চাই না, এই জায়গাটা আমি এই পুরো অবজেক্টটা যখন ওয়ার্ক পিসটা আমি যখন ইলেকট্রোপ্লেটিং করব, সরি, পুরো অবজেক্টটা কার্বোরাইজিং করার আগে আমি ইলেকট্রোপ্লেটিং করে নেব। ইলেকট্রোপ্লেটিং করার সময় কি করব, আমি কপারের ইলেকট্রোপ্লেটিং করব। তো এই পুরো জায়গাটা, এই পুরো যে জায়গাটা আমি কপারের ইলেকট্রোপ্লেটিং করতে চাই না, এই পুরো জায়গাটা টেপ দিয়ে আমি ঢেকে দেবো। কোনো টেপ বা কোনো ইনসুলেটিং কোনো জিনিস দিয়ে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে এটা কপার বাথে নিয়ে কপার ইলেকট্রোপ্লেটিং করব। তাহলে কি হবে, এই যে এইটুকু জায়গা আমরা ঢেকে দেইনি, এইটুকু জায়গায় কপার কোটিং হয়ে যাবে। এইটুকু জায়গায় কপারের কোটিং হওয়ার পরে পরে পুরো জিনিসটা আমি এই বক্সের ভিতর নিয়ে যেয়ে কার্বোরাইজিং করব। কার্বোরাইজিং যখন করব তখন কার্বন এই সব জায়গা দিয়ে ঢুকে যাবে, ভিতরে সব দিক দিয়ে ঢুকে যাবে। কিন্তু এই জায়গাটা যেহেতু কপারের কোটিং করা আছে, কার্বন কপারের ভিতর দিয়ে ডিফিউজ করে ভিতরে ঢুকবে না, ফলে এই জায়গাটা সফট থেকে গেল। আমি পারপাস যে কোনো কারণে হোক আমি চাচ্ছিলাম এই জায়গাটুকু কার্বোরাইজিং আমি করব না, সেই কথাটা বলা হয়েছে। ইন কার্বোরাইজিং often it is necessary to stop of some areas which are not to receive the hardening treatment, মানে এরকম দরকার হয় পার্শিয়াল কোনো জায়গা হার্ডেনিং ট্রিটমেন্ট আমি চাই না, অ্যান্ড কপার ইজ প্লেসড অন সাচ এরিয়াস, তখন ওই জায়গাটুকুকে আমি কপারের ইলেকট্রোপ্লেটিং করে দেওয়া হয়, তাহলে ওই জায়গাটুকু আর হার্ডেনিং হয় না। ঠিক তেমনি নাইট্রেটিং যদি আমি করতে চাই, এবং নাইট্রেটিং করে হার্ডনেস বাড়ানো যায়, ওয়্যার রেজিস্ট্যান্স বাড়ানো যায়, কিন্তু স্পেসিফিক আমি এই জায়গাটা নাইট্রেটিং করতে চাই না, এই জায়গাটা নাইট্রেটিং করতে হার্ডেনিং ট্রিটমেন্ট চাই না, তখন করা হয় কি, নাইট্রেটিং মানে হচ্ছে কার্বন ঢুকবে না, নাইট্রোজেন ঢুকবে। তাহলে নাইট্রোজেন একটা ব্যারিয়ারের একটা কোটিং দিতে হবে। সিমিলারলি আমাকে নাইট্রোজেন ব্যারিয়ারের কোটিং হচ্ছে টিন। কিন্তু এই জায়গায় যদি আমি টিনের কোটিং দেই, টিনের আমার মেল্টিং পয়েন্ট কত? এনিওয়ান, টিনের মেল্টিং পয়েন্ট কত? About 232 degrees Celsius. রাইট 232 234 এরকম, খুব কম। তা এখানে যদি আমি টিনের কোটিং দেই, তাহলে টিন করবে কি, নাইট্রোজেনকে ভিতরে ঢুকতে দেবে না। কিন্তু আমি যখন টিনের কোটিং দিয়ে বক্সের ভিতর রেখে নাইট্রাইডিং করব, নাইট্রাইডিং টেম্পারেচার কত? 1300 to 1500 or more ডিগ্রি সেলসিয়াস। তো ওই টেম্পারেচারে যে কি হয়ে যাবে, টিনের তো মেল্টিং পয়েন্ট অনেক লো, মাত্র 230। তো এখানে যে টিনের কোটিং যে আছে সেটা গলে যাবে, টিন আর থাকবে না। টিন না থাকলে হবে কি, সেই নাইট্রোজেনের ভিতরে ঢুকে যাবে। তো সেই জন্য করা হয় কি, ওই ক্ষেত্রে টিন শুধু না দিয়ে কপার টিন অ্যালয় ইজ ইউজড। ওই জায়গাটাতে কপার টিন দুইটার মানে একসঙ্গে অ্যালয় কোটিং দেওয়া হয়। এবং আমরা জানি কপারের মেল্টিং পয়েন্ট অনেক বেশি, 1000-এরও বেশি। সো এই অ্যালয়ের মেল্টিং পয়েন্ট টিন থেকে অনেক উপরে চলে যাবে, এবং ওই টেম্পারেচার, এটা ওই কপার টিন মানে কি, ব্রোঞ্জটা এখানে উঠে প্রসেসিং টেম্পারেচার, নাইট্রাইডিং প্রসেসিং টেম্পারেচারে ওখানে থেকে যাবে, ফলে টিন আর নাইট্রোজেন আর ভিতরে ঢুকতে পারবে না। তো এই দুইটা পারপাস বলা হলো, যে স্পেশালি কোনো পার্টিকুলার এরিয়া যদি আমি কার্বোরাইজিং না করতে চাই, তাহলে ওখানে কপারের কোটিং দেওয়া হয়। কারণ হচ্ছে যে কার্বন কপারের ভিতরে ডিফিউজ করতে পারে না। আবার স্পেসিফিক কোনো এরিয়া যদি আমি নাইট্রেটিং করতে না চাই, থিওরিটিক্যালি টিন কোটিং দিলে হয়, কিন্তু টিনের মেল্টিং পয়েন্ট যেহেতু কম, নাইট্রাইটিং প্রসেস টেম্পারেচার ওটা মেল্ট করে যাবে, সেই জন্য টিনের কোটিং কার্যকরী হয় না। কপার টিন, দ্যাট ইজ ব্রোঞ্জের কোটিং দেওয়া হয়। এটা শেষ হলো। নেক্সট, প্লেটিং বাথ। প্লেটিং বাথ বলতে আমরা কি বুঝি? এনিওয়ান, কোনটাকে বুঝি? গত ক্লাসে বলেছিলাম প্লেটিং বাথ।
বাত কাকে বলা হয়? আর অ্যাকুয়াস সলিউশন। অ্যাকোয়াস সলিউশন, রাইট। হ্যাঁ, এক একটার অনেক কিছু নাম আছে। জবটাকে সাবস্ট্রেট বলে, ওয়ার্কপিস বলে। অ্যাকোয়াস সলিউশন যেটা, সেটাকে বাত বলা হয়। তা বাত বলতে আমরা এক বাক্যে কি বুঝি? সেখানে কি থাকতে হবে? সেখানে থাকতে হবে যে মেটালের কোটিং ফেলতে চাই সেই মেটালের একটা কম্পাউন্ড, এই আমরা বুঝি। এবং সেটা অ্যাকোয়াস হতে হবে। বাত is practically an aqueous solution containing a compound of the metal of coating. যার কোটিং ফেলতে চাবো সেই মেটালের একটা কম্পাউন্ডের অ্যাকোয়াস সলিউশন। তার মানে পানি থাকতে হবে। নিকেল কোটিং ফেলতে চাইলে নিকেল ক্লোরাইড হতে পারে, নিকেল সালফেট হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। অ্যাকোয়াস সলিউশন হতে হবে। নন অ্যাকোয়াস হলে কি হবে না? একেবারে হবে না, এক কথায় বলা যাবে না। বলা হচ্ছে নন অ্যাকোয়াস সলিউশন আর অফ গ্রেট থিওরিটিক্যাল ইন্টারেস্ট। ওটা শুধুমাত্র থিওরিটিক্যালি আমরা স্টাডি করতে পারি, প্র্যাকটিক্যালি নন অ্যাকোয়াস সলিউশন দিয়ে কোটিং ফেলা যায় না। তবে অ্যাকোয়াস মানে পানি, পানি থাকতে হবে। তবে আর নন অ্যাকোয়াস মানে পানি নাই, তার মানে সলিড জিনিস, নিকেল ক্লোরাইড বা নিকেল সালফেটের সলিড, সেটা শুধুমাত্র থিওরিটিক্যাল ইন্টারেস্টে আমরা স্টাডি করে থাকি। কিন্তু কিছু কিছু মেটাল যেটার অ্যাকোয়াস সলিউশন লাগে না, কোটিং ফেলা যায়, কিন্তু সেগুলো কি করতে হবে? সেগুলো ফিউজড অবস্থায় নিতে হবে, ফিউজড ইলেকট্রোলাইট বলা হয়। তার মানে মোল্টেন করে না, হাই টেম্পারেচারে ওগুলোকে মেল্ট করতে হবে। পানি নেই ঠিক আছে, কিন্তু সেগুলো মোল্টেন অবস্থায় থাকতে হবে। A few refractory metals such as tantalum, tungsten, niobium have been plated from fused electrolytes, but only for a few specialists. এটাও খুব বেশি স্টাডি হয়নি। কিছু কয়েকজন সায়েন্টিস্ট তারা একটু করেছেন, করে দেখেছেন যে হয়, করা যায়, কিছু কিছু পারপাজে করা যায়। এই সমস্ত মেটালগুলো তাদেরকে মেল্ট করে নিয়ে ফিউজড ইলেকট্রোলাইট বানিয়ে নিয়ে সেখান থেকে ইলেকট্রোপ্লেটিং ফেলা যায়। নিয়ে মোর দ্যান 95% কেসেস আমরা অ্যাকোয়াস সলিউশন ব্যবহার করে থাকি। এগুলো ভেরি ফিউ কেসে এটা হয়, এটা ভেরি স্পেশাল কেস, এটা আমরা আর দেখবো না, শুধু এইটুকু আমরা জেনে রাখবো। এটুকু। এখন প্লেটিং বাথ অ্যাকোয়াস সলিউশন তোমরা বললে কি থাকতে হবে? এক বাক্যে হতে হবে যে সেটাকে যে মেটালের আমরা কোটিং ফেলতে চাই সেই মেটালের একটা সোর্স হতে হবে ইন দ্য কম্পাউন্ড, ওই যে নিকেল ক্লোরাইড বা নিকেল সালফেট বললাম। কিন্তু আরো অনেক কিছু থাকতে হয় ইনগ্রেডিয়েন্ট, ভালো কোয়ালিটি সম্পন্ন কোটিং ফেলার জন্য অনেক কিছু থাকতে হয়। কি কি ইনগ্রেডিয়েন্ট থাকতে হয়? আমরা এখানে 8টা ইনগ্রেডিয়েন্ট দেখবো। ইনগ্রেডিয়েন্ট সার্ভ ওয়ান আর মোর ফলোইং ফাংশনস। তো ফার্স্ট এটা লাগবেই, এটা আমার থাকতেই হবে। বাকিগুলো স্পেশাল প্রপার্টি ডেভেলপ করার জন্য। প্রোভাইড এ সোর্স অফ মেটাল আর মেটালস অফ কোটিং, যে মেটালের সোর্স হিসেবে সে কাজ করবে, এরকম কিছু থাকতে হবে। মানে মেটাল ইটসেলফটাকে একটা ইনগ্রেডিয়েন্ট ধরা হয়েছে। সো নিকেলের জন্য নিকেল ক্লোরাইড বা নিকেল সালফেট থাকতে হবে। নাম্বার 2, কমপ্লেক্স কিছু থাকতে হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কমপ্লেক্স থাকলে হবে কি, ওই মেটাল সোর্সটা থাকলো, হ্যাঁ, কিন্তু কিছু মেটাল তাদের সিম্পল সলিউশন থেকে ওই মেটালের কোটিং ফেলা যায়, কিন্তু কিছু কিছু মেটাল সিম্পল বাদ থেকে ফেলা যায় না। তাদের ভালো কোটিং ফেলার জন্য কমপ্লেক্স বাদ লাগে। ফর্ম কমপ্লেক্সেস উইথ আয়ন্স অফ মেটালস। আমি কমপ্লেক্সিং এজেন্ট যখন দিব ওই বাতের ভিতরে, তখন সেই কমপ্লেক্সিং এজেন্টটা যে মেটাল সোর্স হিসেবে যেটা দিয়েছি, যে নিকেলের জন্য নিকেল ক্লোরাইড দিয়েছি, সেই নিকেল ক্লোরাইড থাকলো, পানি থাকলো, অ্যাট দ্য সেম টাইম আমি কিছু কমপ্লেক্সিং এজেন্ট দিব। তো নিকেল ক্লোরাইড এই কমপ্লেক্সের সঙ্গে কমপ্লেক্স ফর্মে চলে যাবে। আর ওই নিকেল ক্লোরাইড যেটাকে বলা হচ্ছে বা নিকেল সালফেট যেটাকে বলা হচ্ছে, ওটাকে বলা হয় সিম্পল সলিউশন, সিম্পল অ্যাকোয়াস সলিউশন। আর নিকেল সালফেট যখন কমপ্লেক্স ফর্মে চলে যাবে ওটাকে বলা হয় নিকেল কমপ্লেক্স সলিউশন। কমপ্লেক্স ফর্মেশন ইজ নট অলওয়েজ রিকোয়ার্ড, সবসময় এটা দরকার হয় না। ওই যে বললাম কিছু কিছু মেটাল আছে যারা সিম্পল সলিউশন থেকে ভালো কোয়ালিটি সম্পন্ন কোটিং আনে, কিন্তু কিছু কিছু সলিউশন সিম্পল সলিউশন থেকে আনে না। সো অলওয়েজ নট রিকোয়ার্ড। ইন মেনি কেসেস ইট ইজ ফাউন্ড দ্যাট deposits obtained from complex ions are superior to those from simple ions. ধরে নিলাম এম একটা মেটাল, এই এম মেটাল যদি আমি সিম্পল বাত নেই, সো এম সালফেট নিলাম, পানি নিলাম, এই সিম্পল বাত থেকেও এম মেটালের কোটিং আসবে। কিন্তু ওই আমি যদি সেকেন্ড আরেকটাকে চিন্তা করি, ওই এম মেটালটা নিলাম, দ্যাট ইজ এম সালফেট নিলাম এবং কিছু কমপ্লেক্স আয়ন নিলাম এবং পানি নিলাম, ফলে এম
মেটালটা ওই কমপ্লেক্সের সঙ্গে এম কমপ্লেক্স বাদ তৈরি করলো, এবং এই বাদ থেকে আমি যখন ওই এম এর কোটিংটা ফেলবো, এই কোটিংটা দেখা যাবে ইজ বেটার কোয়ালিটি দেন দ্যাট অবটেইন ফ্রম দ্য সিম্পল সলিউশন বাথ। সো সামটাইমস কমপ্লেক্স বাথ আমাকে সুপিরিয়র কোয়ালিটি দিয়ে থাকে। প্রোভাইড কন্ডাক্টিভিটি অফ বাথ। আমি একটু এতে যাই, পরেরটাতে যাই। এই হচ্ছে আমার একটা বাথ, মানে কন্টেইনার। কন্টেইনারের ভিতরে আমার এইটা হচ্ছে ধরো ক্যাথোড, ক্যাথোড। সো আমি নিকেল বারবার বলছি, সো আমি নিয়ে বলি। সো এখানে কি আছে, নিকেল আয়ন আছে। প্রচুর পরিমাণে নিকেল আছে, আয়ন আছে। হ্যাঁ, তো এই নিকেল আয়ন কি হবে, এর গায়ে যেই জমা হবে। সো এখান দিয়ে যখন ইলেকট্রন আসবে, এখান দিয়ে যখন ইলেকট্রন আসবে, দুইটা ইলেকট্রন আসবে, দুইটা ইলেকট্রন এখানে এসে দুইটা নিকেল, এই দুটো ইলেকট্রন নিয়ে নিউট্রাল নিকেল হয়ে এর সারফেসে জমা হবে, এরকম সারফেসে জমা হবে। সো এই নিকেল এই আয়নটা, হ্যাঁ, এই আয়নটা এর কাছে আসতে হবে। কিছু কিছু বাত আছে, কিছু কিছু মেটালের বাত আছে যে এখানে যে আমি এখন নিকেল না বলে এবার এক্স বলি, এক্স আয়ন আছে। কিছু কিছু এক্স হচ্ছে এরকম একটা আয়ন যার এই বাথের ভিতর দিয়ে অ্যাকোয়াস সলিউশনের ভিতরে এর মুভমেন্টটা খুব স্লো, আসবে খুব স্লোলি আসবে। তো খুব স্লোলি আসলে কি হয়ে যাবে, আমার মানে কোটিং প্রসেসটা খুব স্লো হয়ে যাবে, আমার অনেক সময় লাগবে। অথবা আমাকে কি করতে হবে, এখানে ভোল্টেজ বাড়িয়ে দিতে হবে, ভি বাড়িয়ে দিতে হবে। ভি বাড়িয়ে দিলে ড্রাইভিং ফোর্স, ভোল্টেজ হচ্ছে ড্রাইভিং ফোর্স, তখন এটাকে দ্রুত নিয়ে চলে আসবে। তাহলে এমন যদি কোনো আয়ন থাকে, পজিটিভ আয়ন থাকে যার আমি কোটিং ফেলতে যাচ্ছি, যে অ্যাকোয়াস সলিউশনের ভিতর দিয়ে তার আয়নিক মুভমেন্টটা খুব স্লো, তাহলে আমাকে কিছু একটা লস স্বীকার করতে হবে। আইদার ঠিক আছে স্লো হোক, আমাকে টাইম লসটা স্বীকার করে নিতে হবে, অথবা সেটা যদি না করতে চাই ভোল্টেজ বাড়াতে হবে। ভোল্টেজ বাড়ালে কোটিং এর কোয়ালিটি ডিটোরিয়েট করে যায়। তাহলে ভোল্টেজ বাড়িয়ে আমি যদি টাইমটাকে ওভারকাম করতে চাই, তাহলে কোয়ালিটিকে আমাকে মেনে নিতে হবে, কোয়ালিটি ইনফেরিয়র কোয়ালিটি আমাকে মেনে নিতে হবে। তো ওই দিকে না যেয়ে করা হয় কি, এই বাতের ভিতরে এমন একটা কিছু ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয় অ্যাডিশনাল, যেটা করে কি, যে সমস্ত পুওর আয়নিক কন্ডাক্টর ওর কন্ডাক্টিভিটিকে বাড়িয়ে দেয়, সে খুব তখন দ্রুত এর কাছে চলে আসে। এই জন্য সেটাকে এখানে বলা হচ্ছে যে প্রোভাইড কন্ডাক্টিভিটি। 3 নম্বর ইনগ্রেডিয়েন্ট আমরা কি দেই, প্রোভাইড কন্ডাক্টিভিটি অফ বাথ। বাথের কন্ডাক্টিভিটি বাড়িয়ে দেয়। এনি আয়নিক সলিউশন কন্ডাক্টস ইলেকট্রিসিটি, বাট মেনি মেটাল সল্টস আর rather poor conductors, and to avoid the necessity for the employment of high voltage conducting salts are often added. মানে কিছু সল্ট আছে, আমরা যে নিকেল ক্লোরাইড বা নিকেল সল্ট দেই, মানে নিকেল সালফেট দেই, সল্ট, মেটালের সল্ট দেই। কিছু কিছু মেটালের সল্ট আছে যারা পুয়ার কন্ডাক্টর, এবং সেই পুয়ার কন্ডাক্টরের ক্ষেত্রে তখন আমাকে কি করতে হবে, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে তার কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য, কিন্তু তাতে কোয়ালিটি ফল করে যায়। সেই জন্য ওটা অ্যাভয়েড করার জন্য আমরা বাতের ভিতরে থার্ড আর একটা কিছু অ্যাড করি, যেটা কন্ডাক্টিং সল্ট। সেটা করে কি, ওই পুয়ার যে মেটাল কন্ডাক্টরটা আছে তার কন্ডাক্টিভিটি বাড়িয়ে দেয়। এইভাবে আমরা তার কোয়ালিটি ইমপ্রুভ করি এবং অ্যাট দ্য সেম টাইমকে কমিয়ে নিয়ে আসি। নাম্বার 4, স্টাবিলাইজ দ্য সলিউশন এগেনস্ট হাইড্রোলাইসিস। এটা দেখো, এম হচ্ছে একটা মেটাল, যেটাকে আমি এতক্ষণ নিকেল বলছি, তার তার একটা কম্পাউন্ড। আর যেহেতু অ্যাকোয়াস সলিউশন, তাহলে পানি আছে, এন্ড পানির সাথে ওই মেটাল কম্পাউন্ডটা কি করবে, তোমার মেটাল হাইড্রোক্সাইড
আর এটা তৈরি করে। তো এই মেটাল হাইড্রোক্সাইড এটা অদক্ষেপ পড়ে। এখন আমি যদি এম মেটালের কোটিং ফেলতে চাই, তাহলে আমি এম মেটালের সল্ট দিয়েছি, পানি দিয়েছি, তাহলে এম হাইড্রোক্সাইড হয়ে তলানিতে পড়ে আছে। তলানিতে পড়ে থাকা মানে কি, আমি দিয়েছি তো এটার কোটিং পড়ার জন্য, এটা তলানিতে পড়ে থাকার জন্য দেইনি। তো ফলে আমার অ্যামাউন্ট অফ মানে সলিউশন বাতের কনসেন্ট্রেশন কি হচ্ছে, কমে যাচ্ছে। সেই তাহলে আমাকে কি করতে হবে, এটাকে ওভারকাম করার জন্য, যাতে অদক্ষেপটা না পড়ে, সেই জন্য আমাকে ফোর্থ একটা কিছু দিতে হবে। সো আমি ফোর্থ যে ইনগ্রেডিয়েন্টটা দেই, স্টাবিলাইজ দ্য সলিউশন এগেনস্ট হাইড্রোলাইসিস। এই হাইড্রোলাইসিস হতে দেয় না, ওই অদক্ষেপ পড়তে দেয় না। সাম মেটালস আর সাবজেক্ট টু হাইড্রোলাইসিস অ্যান্ড মেটাল হাইড্রোক্সাইডস আর ইনসলিবল, এবং এইটা ইনসলিবল অবস্থায় নিচে পড়ে থাকে। সেই জন্য আমাকে ফোর্থ একটা কিছু দিতে হয়। একটা এক্সাম্পল দেওয়া আছে, কিছু অ্যালকালাইন বাত আছে। অ্যালকালাইন বাত মানে যে বাতের পিএইচ এর মান 7 এর উপরে। এই অ্যালকালাইন বাত কি করে, এনভায়রনমেন্ট থেকে কার্বন ডাইঅক্সাইড টেনে নেয়। কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে from air would precipitate metal compounds unless an acceptor for carbon dioxide are present. তার মানে কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে সেই কার্বন ডাইঅক্সাইড এই মেটালের প্রিসিপিটেট ফেলতে হেল্প করে। আবার এনভায়রনমেন্ট কিছু অ্যালকালাইন বাত আছে যেটা এনভায়রনমেন্ট থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে এবং কার্বন ডাইঅক্সাইড বাতে চলে আসে। বাতে যখন চলে আসে তখন এই প্রসেসটাকে কি হয়, এনহান্সড হয়ে যায়, ফেভার করে। তো এই প্রসেসটা আমরা তো চাই না ফেভার করুক। তাহলে আমাকে কি করব, রেসপন্সিবল কে এনভায়রনমেন্টের কার্বন ডাইঅক্সাইড, এনভায়রনমেন্টের কার্বন ডাইঅক্সাইড বাতে যাবে। তো আমি করব কি, ওই বাতের ভিতরে এমন একটা কিছু দিয়ে দেবো যে বাতের ভিতরে অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইডকে সে শোষণ করে নেবে। মেটাল কম্পাউন্ডস আনলেস অ্যান অ্যাকসেপ্টেড ফর কার্বন ডাইঅক্সাইড আর প্রেজেন্ট। আমি যদি ওইটা না দেই, ওইটা দিলে কার্বন ডাইঅক্সাইডকে সে নিয়ে নেবে, যে ফোর্থ যে ইনগ্রেডিয়েন্ট আমি অ্যাড করলাম সে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেবে। ফলে এক্সেস আর কার্বন ডাইঅক্সাইড থাকলো না, ফলে এটা আর হলো না, এটা আর হবে না। নাম্বার 5, অ্যাক্ট অ্যাজ এ বাফার। বাফার মানে হচ্ছে পিএইচ কে মেনটেন করা। আমরা জানি নিউট্রাল মানে হচ্ছে পিএইচ 7, আর পিএইচ 7 এর উপরে গেলে অ্যালকালাইন বাদ, পিএইচ 7 এর নিচে আসলে অ্যাসিডিক বাদ। তা তোমার বলে দেওয়া আছে কোন মেটালের কোটিং বেস্ট কোয়ালিটির জন্য তোমার বাতের পিএইচ এর ভ্যালু কত হতে হবে সেটা বলে দেওয়া আছে। পিএইচ কত হতে হবে সেটা বলার আগে, ভ্যালুটা বলার আগে বলে দেওয়া আছে এটা অ্যালকালাইন বাত হবে নাকি অ্যাসিডিক বাত হবে। তো এখন ফর এক্সাম্পল একটা বলা আছে যে অ্যালকালাইন বাত হতে হবে। এখন ওই অ্যালকালাইনের ভ্যালুটা কত, সে 8 বলে দেওয়া আছে। সো 8 মানে হচ্ছে অ্যালকালাইন বাত। এখন তুমি যখন ইলেকট্রোপ্লেটিং শুরু করলে তখন পিএইচ কন্ট্রোলার দিয়ে পিএইচ কন্ট্রোল করে নিলে, হ্যাঁ, তুমি বাত তৈরি করলে, যে কনসেন্ট্রেশন দেওয়া আছে সেই কনসেন্ট্রেশন দিয়ে বাত তৈরি করলে, পিএইচ মিটার দিয়ে পিএইচ মেজার করলে, পিএইচ মেজার করে দেখলে ওটা তোমার অ্যাসিডিক হয়ে গেছে। অ্যাসিডিক হয়ে গেলে তখন তোমাকে ওটা অ্যালকালাইন করতে হবে। অ্যালকালাইন করার জন্য তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড ধীরে ধীরে অ্যাড করতে পারো। পিএইচ মিটারের একটা প্রোব আছে, প্রোবটা ভিতরে সলিউশনের ভিতরে ডুবাই রেখে ধীরে ধীরে সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে পারো। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি হবে, ওর পিএইচ কে বাড়িয়ে দেবে। তুমি পিএইচ মিটারে যখন দেখলে 8 হয়ে গেছে, ওকে, তুমি ঠিক আছে, এখন 8, এখন তুমি কাজ শুরু করলে। এন্ড ডিউরিং দ্য প্রসেস অফ ইলেকট্রোপ্লেটিং ওই বাতের পিএইচ চেঞ্জ হয়ে যায়। এখন 8 মানে কি, 8 যদি বাতের পিএইচ বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে। 8 থেকে বেড়ে যদি 9-এ চলে যায়, স্টিল অ্যালকালাইন। তোমার বলে দেওয়া আছে যে তোমার একটা এক্স মেটালের কোটিং ফেলতে হবে এবং এই কোটিংটা হবে অ্যালকালাইন বাতে, এবং অ্যালকালাইন ভ্যালু কত, 8 বলে দেওয়া আছে। তাহলে তুমি বেস্ট কোয়ালিটি কোটিং পাবা। তা তুমি শুরু করলে 8 পিএইচ নিয়ে, সো অ্যালকালাইন ফুলফিল করছে, 8 পিএইচ এর ম্যাগনিটিউড 8 সেটাও ফুলফিল করছে, তুমি কোটিং শুরু করে দিলে। এন্ড ডিউরিং দ্য প্রসেস যদি এর পিএইচ বেড়ে 9-এ চলে যায়, ঠিক আছে, 8 থেকে 9-এ গেছে, একটু ডেভিয়েট হয়েছে, কিন্তু স্টিল ইট ইজ অ্যালকালাইন। সো একটা ভ্যালুটা 8 থেকে 9-এ গেছে, কিন্তু অ্যালকালাইন এই কন্ডিশনটা স্টিল ফুলফিলিং। কিন্তু যদি এমন হয় ডিউরিং দ্য প্রসেস 8 থেকে নিচে নেমে আসে, নিচে নেমে এসে যদি 7 ক্রস করে 6.5-এ চলে যায়, তাহলে কি হচ্ছে, পুরো মানে শর্ত যা ছিল পুরোটাই ডেভিয়েট হয়ে গেল, উল্টা হয়ে গেল। এখন হয়ে গেল অ্যাসিডিক বাত এবং পিএইচ ভ্যালু তো চেঞ্জ হয়ে গেল। সেই জন্য তোমাকে করতে হয় কি, বাফার ইউজ করতে হয়।
বাফার সহজে তার পিএইচ কে চেঞ্জ করতে দেয় না, অ্যাক্ট অ্যাজ এ বাফার। সো 5th নাম্বার যে ইনগ্রিডিয়েন্ট তুমি দিবা সেটা এক বাফার হিসেবে কাজ করে, দ্যাট ইজ মেইনটেইন দ্য বাথ পিএইচ, পিএইচকে বাতের পিএইচটাকে সে সবসময় ওই 8 এর কাছে ধরে রাখবে। হ্যাঁ, এটা অত ইম্পর্টেন্ট না। কোন জায়গায় অত ইম্পর্টেন্ট না, যে যদি তোমার অ্যালকালাইন, কিন্তু কত অ্যালকালাইন, 11 পিএইচ ভ্যালু 11 থেকে যদি কমেও আসে 7 ক্রস করার পসিবিলিটি নাই, অনেক দূরে আছে। অথবা হাইলি অ্যাসিডিক, কত 2 পিএইচ ভ্যালু 2, হাইলি অ্যাসিডিক, সেখানেও এই বাফার অ্যাড করার প্রয়োজনীয়তা নাই। কিন্তু যেটা নিউট্রাল বাতের কাছাকাছি, ফর হাইলি অ্যাসিডিক অর অ্যালকালাইন বাস, পিএইচ কন্ট্রোল ইজ মাইনর কনসার্ন। খুব কনসার্ন, বাফার অ্যাড করার আমার মাইনর কনসার্ন, কারণ খুব সহজে সেটা অ্যালকালাইন থেকে অ্যাসিডিকে যাবে না, অথবা খুব অ্যাসিডিক থেকে অ্যালকালাইন যাবে না। বাট ফর নিউট্রাল বাস, কিন্তু নিউট্রালের কাছাকাছি যেগুলো, দ্যাট ইজ 6 থেকে 8 বলা হচ্ছে, এটা অ্যালকালাইন থেকে সহজেই অ্যাসিডিকে চলে আসতে পারে, আবার অ্যাসিডিক থেকে সহজে অ্যালকালাইনে চলে যেতে পারে। তখন বাফার অ্যাড করে পিএইচ কন্ট্রোল বিকামস ইম্পর্ট্যান্ট, এন্ড বাফারিং ইজ নেসেসারি। ঠিক আছে, অলরেডি টাইম পার হয়ে গেছে, এই পর্যন্তই আজকে। স্যার তাহলে আমরা, আমার দেরি হয়ে গেছিল, আপনি যদি কনসিডার করতেন আজকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্যার স্যার আমারও একটু দেরি হয়ে গেছে। তোমরা ঠিক আছে, মাইক অফ করো, মাইক অফ করো, তোমাদের মাইক মিউট করো, আজান শুনতে পাচ্ছি আমি। ঠিক আছে, 5 নম্বর পর্যন্ত আমরা পড়ালাম আজকে। আমাদের 8টা আছে সম্ভবত, 8টা ইনগ্রিডিয়েন্ট, না 6টা, না 8টা আছে, 8 নম্বর। তাহলে আর 3টে বাদ থাকলো, 3টা বাদ আমি আগামী, আর 3টে ইনগ্রিডিয়েন্ট থাকলো, আগামী ক্লাসে আমরা পড়বো। তোমরা এই 5টা একটু দেখে আসবা। আর দেখতে তো পারবা না, আমি তো মনে হয় এখনো তোমাদের শিট দেয়নি। ঠিক আছে, একটু মনে রাখার চেষ্টা করো, বা কেউ যদি যারা নোট করে নিয়েছো তারা একটু দেখে এসো, বাকি 3টা আমি নেক্সট ক্লাসে পড়াবো। এই হ্যাঁ, এখন বলো কে একটু পরে এসছো, রোল নাম্বার কত? স্যার রোল 11। 11, হ্যাঁ, আর কে? স্যার 42। 42, হ্যাঁ, 42 বন্ধ করো, মাইক বন্ধ করো, 42, হ্যাঁ, আর স্যার 27। 27, আর কেউ? 25। 25, আর কেউ? স্যার 18। 18, আর কেউ? Sir, roll 1. রোল 1 দিয়েছি, হ্যাঁ, প্রেজেন্ট আছে। হ্যাঁ, তোমরা আগে আসবা, দেরিতে আসবা না, হ্যাঁ, আগে চলে আসবা। আমি দিচ্ছি প্রথম দিককার ক্লাস, হ্যাঁ, পরে কিন্তু দিব না। আর তোমাদের একটা, তোমরা বলতে পারো স্যার আমি হয়তো কানেকশন পাইনি ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রেও কিন্তু একটা তোমাদের রিল্যাক্সেশন আছে, যে 6টা অ্যাবসেন্টকে আমরা কনসিডার করব। একজন স্টুডেন্টের 6টা যদি দেখা যায় পুরো ক্লাসে, সে 6টা ক্লাসে আমার রোল কলে অ্যাবসেন্ট ছিল, তাহলে আমরা ধরে নেব যে সে অ্যাবসেন্ট ছিল না। জানো তো এটা? জানো? ইয়েস স্যার। হ্যাঁ, জানো। অতএব কারো ইন্টারনেট কানেকশনের জন্য 2-1টা মিস গেলে কিছু যায় আসে না, কিন্তু হ্যাঁ, অ্যাবসেন্ট লিস্ট 26 তো নাই, এমনি 26 নাই, আর 32, 26 আর 32 এই দুজনই নাই, তার মানে 100% প্রেজেন্ট আমি দেখতে পাচ্ছি। তুর্য আছো? জি স্যার। হ্যাঁ, তুর্য আছে। তুর্য, ওই শীট আমি কত নম্বর পর্যন্ত দিয়েছিলাম? স্যার শীট 2 এবং 3 দিয়েছিলেন, মানে লেখা ছিল উপরে 2 এবং 2। স্যার মানে প্রথম, জি স্যার, প্রথম শীটটা আমার প্রত্যেকটা শীটে একটা নাম্বার লেখা থাকতো, নাম্বার 1, নাম্বার 2, 3, কত নম্বর পর্যন্ত দিয়ে? 3 পর্যন্ত দেওয়া হয়েছিল। 3 পর্যন্ত দেওয়া আছে, 4 থেকে আর দেওয়া হয়নি না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর তো সব শীট আবার ফেরত দিয়েছো তো আমাকে? জি স্যার, আপনাকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, বাকিগুলো আমি তোমাদেরকে শীঘ্রই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নেব। আগের মতোই আমি পিডিএফ করে প্রত্যেকের কাছে চলে যাবে, তোমরা প্রিন্ট আউট নিয়ে নিবা। ঠিক আছে, তাহলে আর যেহেতু সময় নেই, আজকে আমি অন্য কথা বলবো না, কিছু কথা বলতে চেয়েছিলাম, ওটা আগামীকালকে বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে।